নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে করোনা পর্বে বাড়িতে বসেই ক্লাস করার অভিনব প্রয়াস বাংলার শিক্ষা ক্লাসরুম 2022। স্কুল খুলে গিয়েছে, তবে এখন যারা স্কুলে যাচ্ছেন না তাদের জন্য প্রত্যেক সোম থেকে শুক্র দশম শ্রেণীর ক্লাস থাকবে এবং ছাত্রছাত্রীরা চোখ রাখুন জি 24 ঘন্টার পর্দায়। কিভাবে অনলাইন ক্লাস হবে, কিভাবে তোমরা প্রশ্নপত্র পাঠাতে পারবে, কোন কোন বিষয়ে পড়ানো হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর এই অনুষ্ঠানেই কিন্তু পাওয়া যাবে। আজকে দশম শ্রেণীর ক্লাস, আজকে যেটা বিষয় হচ্ছে জীবন বিজ্ঞান এবং যেটা পড়ানো হবে জীবন বিজ্ঞানের অধ্যায় কোষ বিভাজন এবং কোষ চক্র। আর স্টুডিওতে আজকে যারা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, স্টুডিওতে থাকছেন লিপিকা চক্রবর্তী, প্রধান শিক্ষিকা বাসরণী বিনয় বালিকা বিদ্যালয়ের, এবং থাকছেন দীপান্বিতা দাস, শিক্ষিকা কানিয়ারা যাদবচন্দ্র হাই স্কুল। এরা দুজন আমাদের সঙ্গে থাকবেন। এরই পাশাপাশি যারা তোমরা এই মুহূর্তে জি 24 ঘন্টার পর্দায় নজর রেখেছো তারা কিন্তু সরাসরিও প্রশ্ন পাঠাতে পারো। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, তবু আমি আরও একবার ফোন নাম্বারটা বলে দিই, 40594020, 40594023। এই দুটো নাম্বারে তোমরা সরাসরি প্রশ্ন পাঠাতে পারো। তো সুতরাং এবার আমরা আমাদের আলোচনা শুরু করি। আর একটা বিষয়, আলোচনা অবশ্যই মন দিয়ে শুনবে, কারণ আলোচনার মধ্যেই তোমরা যারা প্রশ্ন সরাসরি পাঠাবে এবং যারা অলরেডি পাঠিয়ে দিয়েছো তাদের প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া হবে। সুতরাং আলোচনাটা মন দিয়ে শুনতে হবে। তো প্রথমেই আজকে যেটা অধ্যায় কোষ বিভাজন এবং কোষ চক্র, সেই সম্পর্কে ম্যামরা আগে একটু বলবেন এবং তারপর উত্তর পর্ব শুরু করব। ম্যাম। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, এসো আজ আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জৈবনিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন বলতে গেলে তোমরা কোষের কথা বলতে হবে। কোষ যে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক, এটা তোমরা জেনে এসেছো। এককোষী জীবের ক্ষেত্রে একটা কোষই জীবের সমস্ত কার্য পরিচালনা করে, কিন্তু যখনই বহুকোষী জীব এলো তখন কিন্তু একটা প্রথম সৃষ্ট কোষটা ভেঙে ভেঙে একাধিক কোষ তৈরি হতে থাকে এবং তারা বিভিন্ন কাজে লিপ্ত হয়। এবার এই যে কোষ ভাঙার বা নতুন অপত্য কোষ তৈরি হওয়ার যে পদ্ধতি, তাই হচ্ছে কোষ বিভাজন। তা কোষ বিভাজন বলার আগেই আমরা কোষ বিভাজন পড়তে গেলে আমাদের যেগুলো আলোচনা করতে হবে তার মধ্যে আসছে নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ এবং জিন। নিউক্লিয়াস সম্বন্ধেও পূর্ববর্তী ক্লাসে একটু আর সাধারণ ধারণা তোমরা পেয়েছো যে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু। নিউক্লিয়াসের মধ্যে সরু সুতোর মতো ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি কিছু গঠন থাকে যাদেরকে ক্রোমাটিন বলা হয়। ক্রোমাটিন কুণ্ডলীকৃত অবস্থাতেও থাকতে পারে, আবার খোলা অবস্থাতে থাকে। যে অংশগুলো খোলা অবস্থাতে থাকে তারা কিন্তু নিউক্লিওপ্লাজমের মধ্যে ভাসমান জালিকার মতো থাকে, যাকে আমরা ক্রোমাটিন জালিকা বলি। এই ক্রোমাটিন জালিকা থেকেই ডিএনএ এবং প্রোটিন দিয়ে সরু সুতোর মতো গঠন তৈরি হয়, যাকে আমরা ক্রোমোজোম বলে চিহ্নিত করি। তাহলে এবার দেখে নেওয়া যাক ক্রোমোজোমের মধ্যে আছেটা কি না। ডিএনএ আছে আর প্রোটিন আছে। প্রোটিনের কোর বা কেন্দ্রীয় অংশকে পেঁচিয়ে ডিএনএ অবস্থান করে। এই ডিএনএ আর প্রোটিনের যে একত্রিত গঠন, এটাকে আমরা বলি নিউক্লিয় প্রোটিন। ক্রোমোজোমের মধ্যে দু ধরনের প্রোটিন আছে, একটা হচ্ছে হিস্টোন বা ক্ষারীয় প্রোটিন, আর একটা নন হিস্টোন বা আম্লিক প্রোটিন। 5 রকমের হিস্টোনের মধ্যে 5 রকম হিস্টোন প্রোটিন, H1, H2A, H2B, H3 এবং H4। এর মধ্যে H2A, H2B, H3 এবং H4 এই 4টে প্রোটিন দুটো করে নিয়ে একটা ঘনকের মতো ত্রিমাত্রিক গঠন তৈরি হয়। সেটাই কেন্দ্রীয় অংশে থাকে আর সেটাকে পেঁচিয়ে ডিএনএ অবস্থান করে। এই যে কুণ্ডলীকৃত প্রোটিন আর ডিএনএ নিয়ে যে কুণ্ডলীকৃত ক্রোমোজোমের গঠন, এটাকে সোলেনয়েড গঠন বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম, ডিএনএ আর জিনের মধ্যে কিভাবে সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে। ম্যাম একটু থামাচ্ছি, আপনি যেহেতু ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্কের কথা বলছেন, তো এই সংক্রান্ত একটা কোয়েশ্চেনও এসেছে। কোয়েশ্চেনটা আমি বলে দিই। এসকে সাগির কোয়েশ্চেন পাঠিয়েছে রায়পুর শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃত বিদ্যালয় থেকে। এসকে সাগিরের যেটা প্রশ্ন যে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক লেখো। হ্যাঁ, ঠিক আছে, আমি এক্ষুনি বলবো ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্কটা কি। ক্রোমোজোমের মধ্যে আমরা দেখছি ডিএনএ এবং প্রোটিন আছে।
নিউক্লিয় প্রোটিন তৈরি করেছে। এবার এই ক্রোমোজোমটা ডিএনএ দিয়ে তৈরি, আর ডিএনএর কিছু কিছু অংশ খুলে যায়, খোলা অবস্থায় এই অংশগুলো কিন্তু কোষে প্রোটিন তৈরি করতে সাহায্য করে। তাহলে এই প্রোটিন তৈরি করছে যে অংশগুলো, এগুলোকে বলা হয় ডিএনএর কার্যকরী অংশ, এগুলোই জিন। এই জিনগুলোই বিভিন্ন বংশগত বৈশিষ্ট্যকে ধারণ করে। তাহলে আমরা দেখে নিই এবার আন্তঃসম্পর্কটা কি হলো না, ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ, মানে ক্রোমোজোমটা তৈরি ডিএনএ নিয়ে, আর ডিএনএর কার্যকরী অংশটা হচ্ছে জিন। এটাই ক্রোমোজোম, ডিএনএ আর জিনের আন্তঃসম্পর্ক। এবার পরের ধাপে তোমাদের মনে প্রশ্ন জাগবে যে ক্রোমোজোম কত রকমের হবে। না, ক্রোমোজোমকে আমরা কিভাবে ভাগ করব, দেখো আমাদের সমস্ত জীবের দু রকমের বৈশিষ্ট্য আমরা পাই। একটা হচ্ছে যৌন বৈশিষ্ট্য, অর্থাৎ জীবটা পুরুষ না স্ত্রী। আর একটা হচ্ছে অন্যান্য বৈশিষ্ট্য, যেমন ধরো উচ্চতা কত হবে, গায়ের রং কেমন হবে, মুখের গঠনটা কেমন হবে, এগুলোও কিন্তু দৈহিক বিভিন্ন বৈশিষ্ট্য। এবার যৌন বৈশিষ্ট্য ব্যতিরেকে, যৌন ব্যতীত বৈশিষ্ট্য ছাড়া অন্য বৈশিষ্ট্যগুলো, ওটা এই হাইট বলো বা মুখের গঠন বলো, চুলের কেমন হবে, গঠন কেমন হবে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যে সমস্ত ক্রোমোজোম দিয়ে নিয়ন্ত্রিত হয় তাদেরকে আমরা বলি অটোজোম। আর যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমগুলোকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বা হেটেরো ক্রোমোজোম। আমি মানুষ দিয়েই এক্সাম্পল দিচ্ছি। মানুষের শরীরে মোট 46টা ক্রোমোজোম আছে কোষে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে 44টাই হচ্ছে অটোজোম, আর এক জোড়া বা দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। মানুষে এক্স এবং ওয়াই এই দু রকম সেক্স ক্রোমোজোম থাকে। মহিলাদের শরীরে দুটো এক্স ক্রোমোজোম থাকে, আর পুরুষের শরীরে একটা এক্স একটা ওয়াই ক্রোমোজোম থাকে। তাহলে ক্রোমোজোমের প্রকারভেদ হলো। পরের প্রশ্নই তোমাদের মনে জাগবে যে ক্রোমোজোমের সংখ্যাই বা কী হবে। আমি এক্ষুনি বলেছি যে মানুষের কোষে 46টা ক্রোমোজোম আছে, তাহলে সংখ্যা কি সবারই কি 46টা আছে? না, বিভিন্ন প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা বিভিন্ন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, একটা নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কনস্ট্যান্ট, ধ্রুবক। যেমন এই যে মানুষের কথা বললাম 46টা ক্রোমোজোম, সমস্ত সুস্থ স্বাভাবিক মানুষেরই কিন্তু 46টা ক্রোমোজোম আছে। এবার এই 46টা ক্রোমোজোম অর্থাৎ জোড় সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে কোষগুলো, সেগুলোকে ডিপ্লয়েড কোষ বলে। আর ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম বলা হয় ক্রোমোজোমের সংখ্যাটাকে। এটাকে আমরা 2n এই অক্ষর দ্বারা চিহ্নিত করি। জীবে যখন জনন কোষ তৈরি হয় তখন কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা ডিপ্লয়েড থাকে না, অর্ধ সংখ্যক ক্রোমোজোম নিয়ে জনন কোষ তৈরি হয়। এই অর্ধ সংখ্যক ক্রোমোজোমকে বলা হয় হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম। এই তখন আমরা কোষ তাকে n অক্ষর দিয়ে চিহ্নিত করি। মানুষের শরীরের কথাই বলছি যে মানুষের ডিপ্লয়েড কোষে আছে 46টা ক্রোমোজোম, ওই যে বলে দিয়েছি 44টা অটোজোম আর দুটো সেক্স ক্রোমোজোম। আর হ্যাপ্লয়েড কোষে আছে n সংখ্যক বা 23টা ক্রোমোজোম। এবার আমি যাচ্ছি ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের গঠন কিন্তু দুভাবে দেখবে, ভৌত গঠন হয় আর রাসায়নিক গঠনও হয়। আমি ক্রোমোজোমের ভৌত গঠনটা তোমাদের বলবো। কোষ বিভাজন পড়ছো তো, কোষ বিভাজনের নানান ফেজে, নানান দশায় কিন্তু ক্রোমোজোমের আকার পরিবর্তিত হয়। কোষ বিভাজনের দ্বিতীয় দশা বা মেটাফেজ দশায় ক্রোমোজোম খুব সুস্পষ্ট হয় এবং আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে তাকে সুস্পষ্টভাবে দেখতে পারি। তো ক্রোমোজোমকে ফুটিয়ে দেখলে দেখা যাবে একটা ক্রোমোজোমে দুটো সরু সুতোর মতো অংশ আছে যারা একটা জায়গায় যুক্ত হয়ে থাকে। এই সুতোর মতো অংশকে বলা হয় ক্রোমাটিন। এই দেখো আমি দেখাচ্ছি, এই যে ক্রোমোজোম, এটা যদি একটা ক্রোমোজোম হয়, দেখো দুটো সুতোর মতো অংশ একটা জুড়ে রয়েছে, জড়িয়ে অবস্থান করে, এই দুটো হচ্ছে দুটো ক্রোমাটিন। একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। তার মানে এরা দুজন সিস্টার ক্রোমাটিড। এবার দেখো এটা একটা অন্য ক্রোমোজোম, এটা একটা আরেকটা ক্রোমোজোম, এরা দুটো সিস্টার ক্রোমাটিড। কিন্তু আমি যদি এই দুটো ক্রোমোজোমকে পাশাপাশি রাখি তাহলে কিন্তু এরা দুজন, দেখো গোলাপিটা আর লালটা, এদেরকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। মানে ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোকে নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। ক্রোমাটিডের মধ্যে আবার আমরা ইন্টারফেস দশায় দেখতে পাবো ক্রোমাটিডের মধ্যে সূক্ষ্ম তন্তুর আবির্ভাব হয়েছে। এগুলোকে ক্রোমানিমাটা, বহুবচনে ক্রোমানিমাটা বলা হয়। ক্রোমানিমাটা নিজেদের মধ্যে পেঁচিয়ে অবস্থান করে এবং এটাতে এই পেঁচানোটার ওপরও কিন্তু একটা
ভাগ করা হয় এদেরকে, যদি প্যাঁচানোটা এমন হয় যে খুব সহজেই তাদেরকে পৃথক করা যায়, তাহলে আমরা বলি যে ক্রোমানিমাটাগুলো প্যারানেমিক কুণ্ডলী করে বসে আছে। আর যদি এমন হয় প্যাঁচানোটা জটিলভাবে থাকে, তাদেরকে সহজে পৃথক না করা যায়, তখন তাকে বলা হয় প্লেকটোনেমিক কুণ্ডলী। ক্রোমোজোমের এই যে আমি তোমাদের দেখালাম যে ক্রোমোজোমের ক্রোমাটিড দুটো একটা জায়গায় নটের মতো আটকে রয়েছে, দেখো খাঁজ তৈরি করে এরা আটকে রয়েছে, এই অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তাহলে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকবে ক্রোমাটিড দুটোকে জুড়ে রাখার জন্য, কিন্তু সেন্ট্রোমিয়ারের অবস্থানটা কিন্তু ফিক্সড নয়, কোনো জায়গায় স্থির হয়ে থাকে না। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4টে আকার ধারণ করতে পারে। যদি সেন্ট্রোমিয়ারটা একদম মাঝখানে থাকে, ক্রোমোজোমটা তখন ভি আকৃতি বিশিষ্ট হয় এবং মেটাসেন্ট্রিক ক্রোমোজোম নামে পরিচিত হয়। ধরো সেন্টার থেকে একটু, কেন্দ্র থেকে একটু ওপরে উঠে গেল, তখন ক্রোমোজোমটা এল আকৃতি বিশিষ্ট হবে এবং তাকে আমরা বলবো সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যদি কোনো প্রান্তের কাছাকাছি চলে যায় সেন্ট্রোমিয়ারটা, তাহলে যে আকৃতি বিশিষ্ট ক্রোমোজোমটা হবে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। আর যদি সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের একেবারে প্রান্তে চলে যায়, তখন ক্রোমোজোমটাকে অনেকটা আই অক্ষরের মতো লাগে, তখন এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। ক্রোমোজোমের প্রান্তটা মানে মেরুটা একটা বিশেষ গুণ সম্পন্ন, এটাকে টেলোমিয়ার বলা হয়। টেলোমিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে টেলোমিয়ার কিন্তু দুটো ক্রোমোজোমকে পাশাপাশি জুড়ে যেতে বাধা দেয়। কোষ বিভাজনের সময় এরা ডিএনএ প্রতিলিপি গঠন সমাপ্ত করার কাজে সাহায্য করে এই টেলোমিয়ার, আর কোষের বার্ধক্য নিয়ন্ত্রণ করে টেলোমিয়ার। মানে ক্রোমোজোমের প্রান্তীয় দেশ কিন্তু তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে। তো ম্যাম খুব সুন্দরভাবে ক্রোমোজোম কি, প্রকারভেদ, কিভাবে কাজ করে এবং এর সঙ্গে যুক্ত আরও আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু আলোচনা করে দিচ্ছে। তো আলোচনার মধ্যেই তোমাদের প্রশ্নও আসছে এবং অলরেডি যারা প্রশ্ন পাঠিয়েছে সেই প্রশ্নের দিকেও কিন্তু আমরা নজর রাখবো, পরবর্তী আলোচনায় এগোবো। তবে তার আগে যেহেতু আজকের বিষয় কোষ বিভাজন এবং কোষচক্রের প্রথম পর্ব নিয়ে আলোচনা হচ্ছে, তো এই সংক্রান্ত যেহেতু একটা কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেনটা আগে নেব এবং তারপর আমরা পরবর্তী আলোচনার দিকে যাচ্ছি। ম্যাম প্রশ্ন পাঠিয়েছে অনুপ্রিয়া ঘোষ। অনুপ্রিয়ার যেটা কোয়েশ্চেন, চাপড়ামেরি ইমাকুলেট হাই স্কুল থেকে অনুপ্রিয়ার কোয়েশ্চেন থাকছে যে কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু এবং অন্যান্য গঠনগত অংশগুলি কি কি, আর এর সঙ্গে যেটা রয়েছে কোষ বিভাজনে তাদের ভূমিকা লেখো। অনুপ্রিয়ার প্রশ্নের উত্তর আমরা দেব, তবে আমরা যেহেতু আলোচনার মধ্যে রয়েছে, আলোচনা করতে করতেই এই উত্তর আমরা দেব। অনুপ্রিয়া শুনতে থাকো, পরবর্তী অংশে আমরা এটা আলোচনা করব। এবারে আমি তোমাদেরকে এর পরের বিষয়গুলো সম্বন্ধে একটা সম্যক ধারণা দিই। এতক্ষণ পর্যন্ত তোমরা ক্রোমোজোমের ভৌত গঠন সম্পর্কে জানলে, তাই তো, যে ক্রোমোজোম দেখতে কেমন, ক্রোমোজোম কি কি দিয়ে গঠিত। এবারে আমরা কিন্তু দেখব ক্রোমোজোমের রাসায়নিক গঠন, অর্থাৎ ক্রোমোজোমের উপাদানগুলি কি কি, ক্রোমোজোম কি কি রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু একটা বেসিক ছবি বলা যায়, যে একটা কোষ আছে, কোষের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমটাকে দেখো দেখানো হয়েছে আলাদাভাবে, যে ক্রোমোজোমের মধ্যে থেকে কি বেরিয়ে যাচ্ছে সরু সুতোর মতন, ওটা ডিএনএ এবং প্রোটিন, এবং ডিএনএটিও কিন্তু বড়ভাবে দেখানো হয়েছে তার একটা স্ট্রাকচার। তো দেখে নিই আমরা ক্রোমোজোমের উপাদানগুলি কি কি। দেখো ক্রোমোজোম তৈরি নিউক্লিক অ্যাসিড, ধাতব আয়ন এবং প্রোটিন দিয়ে। নিউক্লিক অ্যাসিড আবার দুরকম হচ্ছে, ডিএনএ এবং আরএনএ, অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড। ধাতব আয়ন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি হতে পারে। এবং প্রোটিন দেখো দুরকম, হিস্টোন এবং নন হিস্টোন। এক্ষুনি তোমরা ম্যাডামের থেকে শুনলে যে হিস্টোন প্রোটিনের কথা, তাই তো, যখন আমরা ক্রোমোজোমের সোলেনয়েড স্ট্রাকচার দেখলাম, তো সেইখানে তোমরা হিস্টোন প্রোটিন সম্বন্ধে জেনেছো, H1, H2A, H2B, H3 এবং H4। আর নন হিস্টোন কারা? স্ক্যাফোল্ড প্রোটিন, ডিএনএ পলিমারেজ ইত্যাদি। চলো আমরা এবারে দেখে নিই নিউক্লিক অ্যাসিড সেই জিনিসটা কীরকম। এটা কিন্তু একটা প্রধান ক্রোমোজোমের একটা রাসায়নিক উপাদান। এই নিউক্লিক অ্যাসিডের এককটা কি? নিশ্চয়ই তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, নিউক্লিওটাইড। অর্থাৎ যেমন আমাদের শরীর কোষ দিয়ে তৈরি, শরীরের একক গঠনগত কার্যগত এককে কোষ বলা যায়, অনেকগুলো কোষ দিয়ে আমাদের শরীর তৈরি, তেমনি অনেকগুলি নিউক্লিওটাইড দিয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি। কিন্তু এবার তো প্রশ্ন জাগবে যে নিউক্লিওটাইড আবার কি কি দিয়ে তৈরি, দেখা যাক। নিউক্লিওটাইড দেখো 5 কার্বনযুক্ত শর্করা, ফসফেট মূলক এবং নাইট্রোজেনযুক্ত ক্ষার দিয়ে তৈরি। এই 5 কার্বনযুক্ত শর্করাকে পেন্টোজ শর্করাও বলে, এবং এটি দুরকম হয়, ডিঅক্সিরাইবোজ শর্করা এবং রাইবোজ শর্করা। যাতে ডিঅক্সিরাইবোজ শর্করা আছে এমন নিউক্লিওটাইডকে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড বলে, আর যাতে রাইবোজ শর্করা আছে তাকে বলে রাইবো নিউক্লিওটাইড। বোঝা গেল? তোমাদের স্লাইডে নিশ্চয়ই নিচে দেখতে পাচ্ছ রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুটোর কেমিক্যাল স্ট্রাকচারটা তোমাদেরকে একটু দেখিয়েছি, একটা ধারণা
রাখার জন্য। দেখো ওখানে 5টা কার্বন আছে, 1 2 3 4 5 করে দেওয়া আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই জন্যই কিন্তু পেন্টোজ মানে 5 কার্বন যুক্ত শর্করা। আর তফাৎটা কোথায় দেখো, 2 নম্বর কার্বনে। 2 নম্বর কার্বনে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে দুটো হাতেই দুটো এইচ রয়েছে, তাই তো? আর রাইবোজের ক্ষেত্রে একটা মানে 2 নম্বর কার্বনে একটা হাতে ওএইচ রয়েছে, এটা একটা সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে। আচ্ছা, তাহলে এবারে প্রশ্ন তো আমাদের জাগে যে শর্করা রয়েছে, ফসফেট মূলক রয়েছে, নাইট্রোজেনযুক্ত ক্ষার রয়েছে, আপনি তো বললেন ম্যাডাম, কিন্তু এরা কিভাবে রয়েছে? দেখো উপরের দিকে একটা ছবি আছে যে শর্করার মাঝখানে থাকে, সেটা এক হাত দিয়ে ফসফেট মূলককে ধরছে আর আরেক হাত দিয়ে নাইট্রোজেনযুক্ত ক্ষারকে ধরছে, অর্থাৎ তার দুই বন্ধু, তাই তো? শর্করা হচ্ছে মাঝখানে মিডলম্যান, আর তার দুই বন্ধু, একদিকে ফসফেট মূলক, একদিকে নাইট্রোজেনযুক্ত ক্ষার। কিন্তু অনেক কথা বললাম, তাই তো? একটু কাজে করলে বোধহয় ভালো হয়। লার্নিং বাই ডুইংটা বেস্ট মেথড। তো চলো একটু দেখে নিই। দেখো ম্যাম অবশ্যই আমরা এই ম্যাম দেখাচ্ছেন এবং সেটা অবশ্যই তোমাদেরও আমরা দেখাবো, আর প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোর উত্তরও দেব। একটা বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা শিক্ষা ক্লাসরুম। আর প্রথমেই যেটা বলবো, তাহিবা খাতুন কোয়েশ্চেন পাঠিয়েছিল। তাহিবার প্রশ্ন ছিল ক্রোমোজোম কি, কিভাবে সৃষ্টি হয়। তাহিবা, তুমি যদি আলোচনা শুনে থাকো, প্রথমেই কিন্তু আমরা এই বিষয়টা দিয়েই আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব শুরু করেছিলাম, সুতরাং তোমার প্রশ্নের উত্তর ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে। আমি আবারও দীপান্বিতা ম্যামের কাছে যাব। দীপান্বিতা ম্যাম, আপনি যেমনটা বোঝাচ্ছিলেন। হ্যাঁ দেখো, আমরা বলছিলাম যে কিছুটা কাজ করা যাক, অনেকটা তো দেখলাম। দেখো এটা দেখতে পাচ্ছ, এটা একটা ধরো সুগার মানে পেন্টোজ সুগার, ঠিক আছে? আর কি উপাদান দেখো আছে, ফসফেট মূলক আছে, ধরো এইটা সেই ফসফেট মূলক আর এটা তার হাত। তাহলে দেখো সুগারের সাথে এটা কিভাবে জুড়ছে, এইখানে এই দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু হাতে হাত ধরে সহচরী জুড়ে গেল। এবার তার সাথে কি জুড়বে দেখো, নিশ্চয়ই একটা নাইট্রোজেনাস বেস, এখানে সাইটোসিনকে নিয়েছি, এই সম্বন্ধে আমি পরে বলবো। সে কিভাবে জুড়বে, এইভাবে। তাহলে দেখো তো এটা কি দাঁড়ালো, একটা পেন্টোজ শর্করা, তার সাথে ফসফেট মূলক এবং তার সাথে একটি নাইট্রোজেনাস ক্ষার, নাইট্রোজেনযুক্ত ক্ষার, এই তিনটি মিলে একটি নিউক্লিওটাইড তৈরি করলো। একে বলে নিউক্লিওটাইড, ঠিক আছে, যেটি হলো নিউক্লিক অ্যাসিডের একক। এবার এই নিউক্লিওটাইডের সাথে একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড জুড়ে যাবে, তাই তো? দেখে নি কিভাবে জুড়বে। ধরো এই যে এটা আরেকটা নিউক্লিওটাইড, এটা অলরেডি আমি তৈরি করে রেখেছি আর এটা তোমাদের তৈরি করে দেখালাম। দেখো এটার সাথে কিভাবে জুড়ে যাবে, এইভাবে, দেখেছো, এইভাবে। তাহলে একটা নিউক্লিওটাইড এটা, আরেকটা নিউক্লিওটাইড এটা, এরা দুজনে মিলে এভাবে জুড়ে গেল। তাহলে কি তৈরি করে, এর সাথে আরো অনেক নিউক্লিওটাইড পরপর জুড়বে এবং এটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবারে দেখো আমরা নেক্সট স্লাইডে যাব, সেটা হলো নাইট্রোজেনযুক্ত ক্ষার। এটি ক ধরনের হয়, পিউরিন এবং পাইরিমিডিন বা পিরিমিডিন। পিউরিন আবার দু রকম হয়, অ্যাডিনিন, গুয়ানিন, এবং পাইরিমিডিন সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল, 3 ধরনের হয়। এই সবকটা নাইট্রোজেনযুক্ত ক্ষারেরই ছবি অর্থাৎ কেমিক্যাল স্ট্রাকচার তোমাদের স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ। সেখান থেকে একটা বেসিক ডিফারেন্স দেখো, অ্যাডিনিন এবং গুয়ানিন, ওখানে তোমরা দুটো রিং স্ট্রাকচার দেখতে পাচ্ছ, তাই তো? দুটো নাইট্রোজেন কার্বন রিং বলে এগুলোকে, দুটো দেখতে পাচ্ছ। আর সাইটোসিন, থাইমিন, ইউরাসিলে কিন্তু একটা দেখতে পাচ্ছ। এটাই পিউরিন এবং পাইরিমিডিনের তফাৎ। এবং দেখা যায় যে যখন ডিএনএ গঠন আমরা পড়বো, অর্থাৎ ডিএনএও তো একটা নিউক্লিক অ্যাসিড, তো নিউক্লিক অ্যাসিডে পিউরিনের সাথে পাইরিমিডিন সবসময় জোড় বাঁধে। কখনো দুটো পিউরিনের মধ্যে কিন্তু হবে না, আবার সবার সাথে সবাই নয়, সবাইকে সবাই পছন্দ করে না, তাই তো? আমরা কেউ কেউ এক একজনকে পছন্দ করি, তবে বন্ধু হই, তাই তো? তাহলে অ্যাডেনিনের সাথে, পিউরিন জাতীয় যে নাইট্রোজেনযুক্ত ক্ষার, অ্যাডেনিনের সাথে কে জুড়বে, থাইমিন, আর গুয়ানিনের সাথে সাইটোসিন। কিন্তু আরএনএ এর ক্ষেত্রে যখন রাইবোনিউক্লিক অ্যাসিড দেখবো, তখন আবার দেখবো যে অ্যাডেনিনের সাথে থাইমিন জোড়ে না, ওখানে থাইমিন থাকেই না, তার সাথে কে জুড়ে যায়, ইউরাসিল জুড়ে যায়। ওকে, নেক্সট দেখো আমরা এবারে ডিএনএ পড়বো। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইড পড়া হয়ে গেছে, সেই পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দিয়ে ডিএনএ তৈরি হয়েছে, নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কোনো কিছু পড়ার আগে তার স্রষ্টার কথাটা একটু জেনে নিই। দেখো লাইফ সায়েন্স পড়ছি তো, তাহলে তাদের স্রষ্টা, তাদের যে গল্পগুলো, এগুলো সম্বন্ধে যত আমরা পড়বো তত সাবজেক্টটাকে ভালোবেসে পড়বো। আর বোরিং লাগবে না, যে কারা এর পিছনে রয়েছে, কিভাবে কাজগুলো হয়েছে, ভবিষ্যতে আমরাও হয়তো সেভাবে উঠে আসবো। এখানে তোমরা ছবি অনেকগুলো দেখতে পাচ্ছ, একটা বড় ছবি দেখতে পাচ্ছ, বিশ্ববিখ্যাত, বিশ্ববন্দিত একটা ছবি। সেটা হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন এবং বিজ্ঞানী ক্রিক, জেডি ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক, স্বনামধন্য বিজ্ঞানী। তারা ডিএনএ ডাবল হেলিক্স যে স্ট্রাকচার, দ্বিতন্ত্রী গঠন, এটা দিয়েছিলেন এবং 1953 খ্রিস্টাব্দে ওনারা এর জন্য নোবেল পুরস্কার পান মেডিসিনে, মেডিসিন বা ফিজিওলজিতে। আরও যে ছবি দেখতে পাচ্ছ উপরে, বিজ্ঞানী মরিস উইলকিন্স এবং নিচে রোজালিন ফ্র্যাঙ্কলিন, এনারাও কিন্তু এক্সরে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে ডিএনএ ডাবল হেলিক্সের স্ট্রাকচারের সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন। তাহলে এনারা ডিএনএ ডাবল হেলিক্সের যে স্ট্রাকচারটা দিল, সেটা কিরকম দেখো পরের স্লাইডে দেখছি। খুব সুন্দরভাবে তোমরা একটা নীল রঙের যে ছবি দেখছো, ওটা কিন্তু একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি, অর্থাৎ একটা সত্যিকারের ডিএনএ কিন্তু এইভাবে দেখতে হয়, মাইক্রোস্কোপের নিচে এভাবে দেখা যায়। দেখতে কিরকম লাগছে, বাড়িতে দেখেছো না? কোনো একটা কিছুর সাথে জোড়ো তো, অ্যানালজি জোড়ো, যেটা তোমরা চেনো। বাড়িতে পেঁচানো সিঁড়ি দেখেছো তো, যে লোহার সিঁড়ি যেগুলো হয়, ঠিক ওই রকম স্ট্রাকচার থাকে, পেঁচানো একটা সিঁড়ি।
আর তার যে ব্যাকবোনটা মানে তার হাতলগুলো কি দিয়ে তৈরি হয়, এখনই তোমরা দেখলে ওই সুগার আর ফসফেট, মানে শর্করা আর ফসফেট দিয়ে। যদি মনে থাকে ভালো করে দেখো, এই যে এই জিনিসটা এই যে ফসফেট এবং সুগার, এইটা দিয়ে কিন্তু এর ব্যাকবোন তৈরি হচ্ছে। হ্যাঁ, আর মাঝখানে সিঁড়ির মতন যে অংশটা সেগুলো হচ্ছে নাইট্রোজেনযুক্ত ক্ষার। পরের যে ছবিটা, পাশের যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো সেখানে কিন্তু নিউক্লিওটাইড সুন্দরভাবে দেখা যাচ্ছে, মাঝখানেও দেখতে পাচ্ছ তোমরা যে কিভাবে মাঝখানে দুটো নাইট্রোজেনযুক্ত ক্ষারের মধ্যে অ্যাডিনিন এবং থাইমিনের মধ্যে দুটো হাত আছে, গুয়ানিন সাইটোসিনের মধ্যে 3টে হাত আছে, ওগুলো ডটেড লাইন আছে। কেন বলো তো? ওগুলো খুব উইক একটা বন্ড থাকে, হাইড্রোজেন বন্ড, যেটা সহজে ভাঙা যায়। এবার তুমি বলবে যে সহজে ভাঙা যায় এরকম জিনিস আছে কেন? অবশ্যই দরকার আছে, তাই আছে যে যখন ডিএনএ প্রতিলিপিকরণ হয়, আমরা দেখবো যে ডিএনএ আর একটা কপি তৈরি হয়, তখন ওটা ভাঙতে হয়, দুটো স্ট্র্যান্ডকে মানে দুটো তন্ত্রকে আলাদা হতে হয়, তাই জন্য ওটার উইক বন্ড আছে যার জন্য ভেঙে যায়। কিন্তু সুগার আর ফসফেট মানে সবুজ রং দিয়ে যেটা দেখতে পাচ্ছ স্লাইডে, ফসফেট এবং সুগার মানে যেটা আমরা অরেঞ্জ কালার দিয়ে দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কিন্তু একটা শক্তিশালী একটা বন্ড থাকে। ওটা দেখো ডটেড স্ট্রাকচার নেই, ওটা ফসফোডাইএস্টার বন্ড, কারণ ওটা ভাঙার প্রয়োজন পড়ে না। এবারে দেখো আমরা দেখে নেব ডিএনএর দ্বিতন্ত্রী গঠন। আচ্ছা, ডিএনএর দ্বিতন্ত্রী গঠনে তোমরা স্লাইডে একটা ছবি দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু একটা আসল ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি, দেখে নিশ্চয়ই খুব আনন্দিত বোধ করছো। কিরম ভাবে একটা সুন্দরভাবে প্যাঁচানো ভাবে একটা স্ট্রাকচার থাকে। এখানে যদি আমি একটা বোর্ড ওয়ার্কেও তোমাদের দেখাই, দেখো বোর্ডেও কিন্তু তোমরা এটা দেখতে পাচ্ছ যে একটা ডিএনএ দ্বিতন্ত্রী গঠন। এটাকে দ্বিতন্ত্রী বলে কেন? এই একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল এবং আরেকটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল, অর্থাৎ দুটো তন্ত্র আছে, তাই জন্য দ্বিতন্ত্রী। এবং এটা কিভাবে আছে? স্পাইরালি, তাই তো? এরকম ভাবে একটা স্পাইরালি একটা জিনিস রয়েছে, সোজা কিন্তু নেই, কুণ্ডলীকৃত একটা কিরকম রয়েছে, কিন্তু সেটা বাঁ দিকে না ডান দিকে? এটা আমি বলবো দেখো ডান দিকে, অর্থাৎ আমার এটা ডান হাত, এইভাবে স্ট্রাকচারটা যায়, তাহলে ডান দিক বরাবর এটা থাকে। আর কিভাবে থাকে না, দুটো তন্ত্র অ্যান্টি প্যারালাল থাকে, এই কথাটা আছে স্লাইডেও তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্টি প্যারালাল কথার মানে কি? একটা তন্ত্র যদি 5 কার্বন থেকে শুরু হয় তাহলে সেটা শেষ হচ্ছে 3 কার্বনে, আর অন্য তন্ত্রটা যদি 3 কার্বন থেকে শুরু হয় সেটা আসছে 5 কার্বনে শেষ হচ্ছে, মানে 5 প্রাইম টু 3 প্রাইম একটা, আর একটা 3 প্রাইম টু 5 প্রাইম, তাই জন্য অ্যান্টি প্যারালাল। এবং এরা কমপ্লিমেন্টারি, সেটাও স্লাইডে দেখতে পাচ্ছ। কমপ্লিমেন্টারি মানে কি? মানে যদি এখানে অ্যাডিনিন বেস থাকে তাহলে এখানে থাইমিন আছে এই তন্ত্রে, এখানে গুয়ানিন থাকলে এখানে সাইটোসিন, এক নয় কিন্তু এরা পরিপূরক, বোঝা গেছে? এবং এই ক্ষারের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে আর ব্যাকবোনে থাকে ফসফোডাইএস্টার বন্ড, যেটা তোমাদের আগে আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, আশা করি তোমরা ডিএনএ স্ট্রাকচার বুঝতে পেরেছো। আচ্ছা ম্যাম, আরও একটা বিরতির সময় হয়েছে, আমরা আরও একটা বিরতি নেব আর ফিরবো আবারও আলোচনা নিয়ে এবং তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে। সঙ্গে থাকো। ফিরলাম বিরতির পর, আমরা সরাসরি আবারও আলোচনায় যাব এবং যে কোয়েশ্চেনটা ছিল অনুপ্রিয়ার, সেই কোয়েশ্চেনটারও অ্যান্সার এই আলোচনার মধ্যেই অনুপ্রিয়া তুমি পাবে। আচ্ছা, আমি ক্রোমোজোমের ভৌত গঠন কেমন দেখতে হয়, ক্রোমোজোমটা বলছিলাম। সেখানে দেখো মুখ্য খাঁজের কথা বলেছি সেন্ট্রোমিয়ার নিয়ে, কিন্তু স্লাইডটা সেই মুখ্য খাঁজ ছাড়াও কিন্তু ক্রোমোজোমে এক বা একাধিক বাড়তি খাঁজ থাকতে পারে, এগুলোকে গৌণ খাঁজ বলে। এরকমই একটা গৌণ খাঁজ থেকে নিউক্লিয়াসের নিউক্লিওলাসটা তৈরি হয়, সেটাকে বলে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। এবার অনেক সময় ক্রোমোজোমে যে একাধিক খাঁজ থাকে, সেই দুটো গৌণ খাঁজের মধ্যবর্তী অংশ বা গৌণ খাঁজের পরবর্তী অংশকে স্যাটেলাইটও বলা হয়। এবার আমি চলে যাচ্ছি এই কোষ বিভাজন করবার জন্য বিভিন্ন প্রয়োজনীয় কোষীয় অঙ্গাণু বা অন্যান্য যে গঠন থাকে তাদের মধ্যে। এখানেই অনুপ্রিয়ার প্রশ্নটা রয়েছে, অনুপ্রিয়া শুনতে থাকো। প্রথম তো আমরা নিউক্লিয়াসের কথা আগেই বলেছি, নিউক্লিয়াসের ছবি তোমরা দেখেছো। নিউক্লিয়াস হচ্ছে কোষ বিভাজনের একেবারে খুব গুরুত্বপূর্ণ স্থান। এখানে ক্রোমোজোম থাকে। বিভাজনের আগে ক্রোমোজোমের মধ্যে, একটু আগেই তোমরা ডিএনএ পড়লে, ক্রোমোজোমের ডিএনএর গঠন পড়লে, এই ডিএনএর পরিমাণটা দ্বিগুণ হয়, ডিএনএ সংশ্লেষ হয়, প্রতিলিপি তৈরি হয় এবং ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়, তারপরে কোষটা বিভাজিত হয়। তারপরে হচ্ছে রাইবোজোমের কথা বলবো। রাইবোজোম একটা কোষীয় অঙ্গাণু যেটা নাকি প্রোটিন সংশ্লেষ করে। কোষ বিভাজনের সময় প্রয়োজনীয় বিভিন্ন প্রোটিন এবং উৎসেচকগুলো রাইবোজোম তৈরি করে। আর একটা কোষীয় অঙ্গাণু সেন্ট্রোজোম, যদিও সেন্ট্রোজোম শুধু প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না, কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোজোম কোষ বিভাজনের সময় তার অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেম বা মাকু তৈরি করতে সাহায্য করে, সেই জন্য এই বেমটাকে অ্যাস্ট্রাল স্পিন্ডল বলা হয়।
কিন্তু উদ্ভিদ কোষে তো সেন্ট্রোজোম নেই, তাহলে তার বেম কি করে? সেখানেও তো বেমের দরকার আছে। তার উদ্ভিদ কোষের বেম কিন্তু সাইটোপ্লাজমে কিছু অনুলালিকা বা মাইক্রোটিনেক্সলাইড কিছু মাইক্রোটিবিউল থাকে, সেই মাইক্রোটিবিউলগুলো থেকে অ্যানাস্ট্রাল স্পিন্ডল তৈরি করে উদ্ভিদ কোষে। এইভাবে উদ্ভিদ কোষের বেম তৈরি হয়। কোষ বিভাজনে আরেকটা সাহায্যকারী অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তোমরা জানো মাইটোকন্ড্রিয়া কোষে শক্তি উৎপাদন করে। কোষ বিভাজনের সময় যে শক্তি প্রয়োজন বা বিভিন্ন বিপাক্রিয়ার সময় অনেক কিছু তৈরি হবে, তো অনেক কিছু সংশ্লেষিত হবে, এই বিপাক্রিয়াগুলোর জন্য যে শক্তি সেটা মাইটোকন্ড্রিয়া যোগান দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, রাইবোজোম, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া এই 4টে কোষীয় অঙ্গাণু এবং সাইটোপ্লাজমের গঠনের উপাদান মাইক্রোটিবিউল কোষ বিভাজনে সাহায্য করে। অ্যাস্ট্রাল স্পিন্ডলের ছবিটা এরপরে আছে। তারপরে আমরা চলে যাচ্ছি, এই যে এত বড় একটা প্রক্রিয়া তোমরা পড়ছো, এটার কিন্তু গুরুত্ব আছে শরীরের মধ্যে। আমরা বলি কোষ বিভাজনের তাৎপর্য। দেখো এই যে যতটা পড়ে এলে তার মধ্যে দেখতে পাচ্ছ যে কোষ বিভাজন কি কি কাজে সাহায্য করছে। প্রথম হচ্ছে দেহের বৃদ্ধি। কোষ এই যে ভাঙছে, ভেঙে সংখ্যায় বাড়ছে, তাহলে ওভারঅল কি হচ্ছে? দেহটা সামগ্রিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তার মানে উদ্ভিদ এবং প্রাণীর দেহ বৃদ্ধির জন্য কোষ বিভাজন দরকার। ক্ষয়পূরণের জন্য কোষ বিভাজন, ধরো কোনো কোষ নষ্ট হয়ে গেছে, কোথাও কেটে বাদ দিতে হয়েছে, সেই জায়গায় রিপেয়ারিং হবে, নতুন কোষ জন্মাবে, সেটাও কোষ বিভাজন পদ্ধতিতে হবে। তারপরে এককোষী জীবেদের ক্ষেত্রে বা উদ্ভিদের অঙ্গজ জননের সময় কোষ বিভাজন হয়েই কিন্তু জনন হবে। তার মানে কোষ বিভাজন জননেও অংশগ্রহণ করছে, রেণু উৎপাদন করতে সাহায্য করছে। ম্যাম একটা ফোন আছে, একটা ফোন নিয়ে নিই। বিপাশা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। বিপাশা, তোমার কোয়েশ্চেন। ম্যাম আমি মাঝেরা স্কুল থেকে বলছি। আমার নাম বিপাশা ঘোষ। আমার কোশ্চেনটি হলো কোষ বিভাজনের সেন্ট্রোজোমের ভূমিকা কি? বিপাশা, শুনতে থাকো, আলোচনা শুনতে থাকো। আর আপনাদেরও যেটা জানিয়ে দিই যে সরাসরি যারা ফোন করছেন এবং তাদের সঙ্গে ফোনে যিনি রয়েছেন তিনিও কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমাদের সঙ্গে ফোনে আজকে যিনি রয়েছেন বেহালা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর কাবেরী চ্যাটার্জি। স্টুডিওয়ে ম্যামেরা তো রয়েছেন, ফোনেও কিন্তু কাবেরী ম্যামও তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু দিচ্ছেন। আচ্ছা ম্যাম, আমরা বিপাশার প্রশ্নের উত্তর দেবো, আর তার আগে আমি আলোচনাটা শেষ করে দিচ্ছি। আমার আর একটা পয়েন্ট বাকি রয়েছে। জননে তাহলে কোষ বিভাজন সাহায্য করছে। দেখো এককোষী প্রাণীদের উদ্ভিদদের কোষ বিভাজন হলেই কিন্তু দুটো প্রাণী তৈরি হয়ে যাচ্ছে, তার মানে জননে অংশগ্রহণ করছে। আর পরিস্ফুটন বলতে আমরা বুঝি যে একটা প্রথম সৃষ্ট কোষ, যাকে আমরা জাইগোট বলি, সেই কোষটা বিভাজিত হয়ে হয়ে বিভিন্ন স্টেজের মাধ্যমে গিয়ে শিশু উদ্ভিদ বা প্রাণীটা তৈরি করছে। এই যে ডেভেলপমেন্টাল স্টেজ, বৃদ্ধির যে স্টেজগুলো, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, প্রতি যাচ্ছে একটা একটা করে, সব জায়গায় কিন্তু কোষের পরিমাণটা বাড়ছে। কিভাবে বাড়ছে? না, কোষ বিভাজন হচ্ছে বলেই হচ্ছে। তারপরে শিশু প্রাণীটা তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তৈরি হলো। তাহলে পরিস্ফুটনেও কোষ বিভাজন সাহায্য করছে, যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আচ্ছা, যে প্রশ্নটা এলো এখনই, সেটা হচ্ছে সেন্ট্রোজোমের ভূমিকা। সেন্ট্রোজোম প্রাণী কোষের একটা কোষীয় অঙ্গাণু, যেটা নাকি সরাসরি প্রাণী কোষ বিভাজনের সময় সাহায্য করে। সেন্ট্রোজোমে সেন্ট্রিওল থাকে এবং সেন্ট্রোজোমের চারপাশে অ্যাস্ট্রাল রশ্মি থাকে। সেন্ট্রোজোম কোষ বিভাজনের সময় এই অ্যাস্ট্রাল রশ্মিগুলোর সাহায্যে বেম তৈরি করে, যে বেমের তন্তুগুলোতে স্পিন্ডল ফাইবার বা বেম তন্তুগুলোর সঙ্গে ক্রোমোজোম যুক্ত হয় এবং এই স্পিন্ডলগুলোই পরবর্তীকালে অ্যানাফেজের সময়, কোষ বিভাজনের একটা দশার সময় ক্রোমোজোমকে টেনে দুটো প্রান্তে নিয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছ প্রাণী কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম কিভাবে অংশগ্রহণ করছে। এটাই তোমার প্রশ্নের উত্তর ছিল। আচ্ছা, আমরা থার্ড কোয়েশ্চেনটা নেব এবং তবে তার আগে আলোচনাও রয়েছে, সব আলোচনাও থাকবে এবং একই সঙ্গে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আমরা একে একে নিয়ে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তামান্না সুলতানা থার্ড কোয়েশ্চেন পাঠিয়েছেন চাপড়া মেরি ইম্যাকুলেট হাই স্কুল থেকে। তামান্নার যেটা কোয়েশ্চেন যে অ্যামাইটোসিস বলতে কি বোঝো? তামান্না, শুনতে থাকো, আলোচনা চলবে, উত্তরও দেওয়া হবে। আচ্ছা তামান্না, তুমি শুনতে থাকো, আমার পড়ানোর মধ্যেই তুমি আনসারটা পেয়ে যাবে। এই মুহূর্তে আমি একটা জিনিস তোমাদেরকে একটু বলে দিতে চাই। দেখো, আমরা ডিএনএ সম্পর্কে তো বললাম, কিন্তু ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন কি এই সম্পর্কে তোমাদের কিন্তু একটা ধোঁয়াশা থাকে। তাহলে আমরা ক্রোমোজোম তো জানি,
আমরা নিউক্লিয়াস জানি, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন জালিকা থাকে। তো তার মধ্যে ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন দু রকমের ক্রোমাটিন থাকে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, প্রথম ছবিটা अगेन একটা ইলেকট্রন মাইক্রোস্কোপিক ছবি, অর্থাৎ কিভাবে নিউক্লিয়াসের মধ্যে দেখো সাদা অংশটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ইউক্রোমাটিন, আর ওর পরিধির দিকে যে ডার্কলি স্টেন্ড যে কালো কালো অংশগুলো দেখতে পাচ্ছ ওটা হলো হেটেরোক্রোমাটিন। ঠিক আছে, তাহলে ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন ব্যাপারটা কি সেটা পাশের ছবিতে দেখতে পাচ্ছ যে ইউক্রোমাটিন হচ্ছে একটা খোলা সুতোর মতন, আর হেটেরোক্রোমাটিন কি, যেটা জোটবদ্ধ অবস্থায়, যেটা একটা কুণ্ডলীকৃত অবস্থায় আছে। আমি তোমাদেরকে আবার একটা জিনিস দেখাই, কি বলতো, সবসময় পর্দায় দেখতে দেখতে যদি চোখ দিয়ে দেখি, আমাদের ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করি, তাহলে বোধহয় আমাদের শেখাটা আরো ভালো হয়। দেখো এটা কি দেখতে পাচ্ছ, এটা একটা সুতোর মতন স্ট্রাকচার। এবার ভাবো তো এটাই হলো ইউক্রোমাটিন, কেন, এটা খোলা অংশ আছে এবং এর উপরে যে বিটস গুলো দেখতে পাচ্ছ এটা হলো জিন ধরো। তাহলে এখানে তুমি এই বিটস গুলোকে গুনতে পারবে তো, 1 2 3 4 5, ঠিক 15টা আছে, তোমরা প্রত্যেকেই গুনতে পারছো। তাহলে ইউক্রোমাটিন এরকম খোলা সুতোর মতন অংশ হিসেবে থাকে, বিশেষ করে ইন্টারফেজ অবস্থায়। এবং তাহলে ভাবো তো যে এই জিনগুলো যদি দৃশ্যমান হয় তাহলে এখান থেকে তো প্রোটিন সংশ্লেষণ সহজ হবে। তার মানে সক্রিয় জিন, যে জিন এক্সপ্রেস করে সে হচ্ছে সক্রিয় জিন, তাহলে ইউক্রোমাটিন সক্রিয় জিন বহন করে। আর এর উপরে যদি তুমি রং ফেলো তাহলে এটা কি খুব ডার্ক হবে, মানে খুব গাঢ় হবে না হালকা হবে, হালকা রং ধারণ করবে। কিন্তু এই ইউক্রোমাটিন যখন এইভাবে থাকবে, দেখো তো যদি এইভাবে থাকে তাহলে কি তুমি বিটসগুলোকে গুনতে পারছো বা দেখতে পাচ্ছ কটা আছে বলতে পারবে? বলতে পারবে না। তাহলে এই কুণ্ডলীকৃত অবস্থাটাই হচ্ছে হেটেরোক্রোমাটিন, যেখানে জিনগুলি স্পষ্টত দেখা যায় না এবং তার এক্সপ্রেশনও হয় না, অর্থাৎ সেটি প্রকাশ পায় না, প্রোটিন সংশ্লেষ সেখান থেকে হয় না, তার ফলে নিষ্ক্রিয় জিন বলা হয়। নিষ্ক্রিয় জিন বহনকারী হেটেরোক্রোমাটিন, এবং একে যদি তুমি রঞ্জক দিয়ে অ্যাসিটোকার্মিন, অ্যাসিটোঅর্সিন এগুলো দিয়ে রঞ্জক দিয়ে রঞ্জিত করো তাহলে কিন্তু এটা গাঢ় বর্ণ ধারণ করবে। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন কি। আচ্ছা, এবারে দেখো আমি তামান্নার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি যে কোষ বিভাজনের প্রকারভেদ। তোমরা এক্ষুনি ম্যাডামের থেকে কোষ বিভাজন পড়লে, তো এটি 3 প্রকার হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস সেটা কিরকম, এগেন তোমরা ছবি দেখতে পাচ্ছ, আবার কয়েকটা ভালো একদম আসল ছবি তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের ভালো লাগে সাবজেক্টটা, তোমাদের আনন্দ লাগে যে কিভাবে সত্যি জিনিসটা হচ্ছে ডায়াগ্রামেটিকের থেকে আমরা আসল জিনিস দেখতে পছন্দ করি। নেক্সট দেখো অ্যামাইটোসিস, এটা নিয়ে তো প্রশ্নটা ছিল। এটা একটা সরল জীব বা অনুন্নত জীবের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ ব্যাকটেরিয়া, ছত্রাক, এদের ক্ষেত্রে এদের কি হয়, এদের নিউক্লিয়াসের সাইটোপ্লাজম বিভাজিত হয় কিন্তু নিউক্লিয় পর্দাও অবলুপ্তি হয় না, আর বেম তন্তুও গঠিত হয় না। কিভাবে হয়, জাস্ট একটা খেলা, ছোটবেলায় খেলেছি তো ডো নিয়ে, হ্যাঁ কিছু মাটি নিয়ে, তো ধরো এটা সেরকম একটা কোষ, হ্যাঁ এটা একটা ছত্রাক কোষ বা ব্যাকটেরিয়া কোষ। কিভাবে অ্যামাইটোসিস হবে, জাস্ট কিচ্ছু হবে না, দুদিক দিয়ে এরকম কনস্ট্রিকশন হবে, এরকম একটা ফাড়ো তৈরি হবে, এরকম তৈরি হতে 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 কি হবে, দুটো কোষ তৈরি হয়ে যাবে, একটা থেকে দুটো। এটাই হলো অ্যামাইটোসিস, যেখানে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ খুব সহজেই তৈরি হয়ে যায়। এবং তোমরা স্লাইডেও দেখতে পাচ্ছ ছবিতে যে ব্যাকটেরিয়ার যে ছবি দেখানো হয়েছে ওটাও একটা আসল ছবি, যে ব্যাকটেরিয়া কিভাবে ফাড়ো তৈরি হচ্ছে এবং অ্যামাইটোসিস প্রক্রিয়া হচ্ছে। আশা করি তোমার না তুমি তোমার আনসার পেয়েছো। মাইটোসিস, মিওসিস দেখো এটা উন্নত জীবেদের ক্ষেত্রে দেখা যায়। উন্নত জীব মানে দেহ কোষ আছে, জনন কোষ আছে, দেহ কোষের যে বিভাজনটা সেটা মাইটোসিস এবং জনন কোষেরটা মিওসিস। আর ছবিতে যদি দেখো, স্লাইডের নিশ্চয়ই ছবি দেখতে পাচ্ছ, মাইটোসিসে দেখো একটা মাতৃকোষ, তার থেকে কটা অপত্য কোষ তৈরি হচ্ছে, দুটি, তাই তো। আর মিওসিসে দেখো একটা মাতৃকোষ, তার থেকে 4টি অপত্য কোষ তৈরি হচ্ছে। এবং মাইটোসিসে দেখো যদি দুটো ক্রোমোজোম দিয়ে আমি দেখিয়েছি তাহলে অপত্য কোষগুলোতেও দুটি করেই ক্রোমোজোম আছে, অর্থাৎ সমসংখ্যক মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম রয়েছে। আর মিওসিসে কিন্তু 4টি ছিল, কিন্তু দেখো অপত্যতে দুটি করে আছে, অর্থাৎ হ্রাস বিভাজন। একদমই, এই যে হ্রাস বিভাজনের কথা আপনি বলছেন, মিওসিসকে হ্রাস বিভাজন কেন বলে এই প্রশ্নটা এসেছে, দেবব্রত অধিকারী নিমতলা হাই স্কুল থেকে এই কোয়েশ্চেনটাই পাঠিয়েছে। দেবব্রত তুমিও কিন্তু শুনতে থাকো, ম্যাম সেটাই বোঝাচ্ছেন। দেবব্রত খুব ভালো প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওই জন্য আমি তোমাদের স্লাইডে মাইটোসিস মিওসিস তফাৎ করে দেখিয়েছি, কারণ প্রশ্ন সেরকম ভাবে আসে এবং হ্রাস বিভাজন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আশা করি আনসারটা পেয়েছো, যে মাতৃকোষের থেকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই জন্য তাকে হ্রাস বিভাজন বলা হয়। তাহলে মাইটোসিস মিওসিস আমরা তফাৎ করে বুঝে গেলাম। নেক্সট দেখো আমরা চলে যাচ্ছি কোষ চক্রে। কোষ চক্র মানে কি গো, যে কোষ বিভাজন সম্পর্কে পড়ছি তো। আচ্ছা তোমাদের কি মনে হয় যে কোষ বিভাজন আর তারপর আবার বিভাজন এরকম ভাবে হয়? তা কখনো হয় কি? তা হয় না। কিন্তু মা যখন রান্না করেন একবারে কড়াই চাপিয়ে দিয়ে রান্না শুরু করে দেন, তা তো না। তার আগে কি করেন, কুটনো কেটে নেন, বাটনা বেটে নেন, এবং তার জন্যই কিন্তু অনেকটা বেশি সময় যায়, মাকে জিজ্ঞেস করবে পরের দিন বা দেখেছো হয়তো। তাহলে এই যে প্রস্তুতি পর্বটা তাকে বলে ইন্টারফেজ, এবং তারপরে কিন্তু রান্না শুরু হয়, সেইটা হলো রান্নাটা হলো কোষ বিভাজন। তাহলে ইন্টারফেজ এবং কোষ বিভাজন এই দুটো পর্যায়ক্রমে চলতে থাকে, এবং এই যেটা চক্রাকারে আবর্তন তাকেই বলে কোষ চক্র, যেটা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। এবার বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল এই কোষ চক্রটাকে 4টে দশায় ভাগ করেন। কি কি? G1, S, G2 এবং M, অর্থাৎ মাইটোসিস ফেজ। প্রথম দশাটা G1, এটাই কিন্তু সবচেয়ে বড় দশা, যেটা প্রায় 11 ঘন্টা থাকে। ঠিক আছে, এই রিলেটেড
রিলেটেডও একটা কোয়েশ্চেন আছে। রাহুল সিনহা কোয়েশ্চেনই পাঠিয়েছে তমলুক হ্যামিল্টন হাই স্কুল থেকে, যে কোষ চক্রের দশাগুলি কি কি। আমি প্রত্যেক স্টুডেন্টকে এই কথাটাই কিন্তু প্রথম থেকেই বলছিলাম যে তোমরা যদি শুনতে থাকো আলোচনা তাহলেই কিন্তু তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পাবে, কারণ ম্যামেরা তোমাদের প্রশ্নের উপর ভিত্তি করে যে আলোচনাগুলো চলছে তার মধ্যেই তোমাদের প্রশ্নের উত্তরও কিন্তু দিয়ে দিচ্ছেন। তো আমরা কোষ চক্রের দশাগুলো আরেকটু বিস্তারিত নিশ্চয়ই জানবো একটা বিরতির পর। একটা বিরতির সময় হচ্ছে, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। কোষচক্রের দশাগুলো নিয়ে আলোচনা তো হবেই, তার আগে সুমনপতি যে কোয়েশ্চেন পাঠিয়েছে সেই কোয়েশ্চেনটাও একই সঙ্গে বলে দিই, এই রিলেটেডই কোয়েশ্চেন। সুমনপতির কোয়েশ্চেন হচ্ছে, একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে কি ঘটতে পারে? এটা হচ্ছে সুমনের কোয়েশ্চেন। সুমন, তুমিও শুনতে থাকো, এবং রাহুল কোষচক্রের দশাগুলি কি কি, তোমার প্রশ্নের উত্তরও কিন্তু এই আলোচনার মধ্যেই দেওয়া হবে, সুতরাং শুনতে থাকো। ম্যাম। রাহুল, সুমন, তোমরা দুজনেই শুনতে থাকো। আমার মনে হয় যে আমার পড়ানোর মধ্যেই তোমরা আনসারটা পেয়ে যাবে। খুব ভালো প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্টও। দেখো, আমরা কোষচক্র দেখছিলাম, তো তাহলে G1S, G2 আর M, এই 4টি পর্যায়, যার মধ্যে প্রথম বড় পর্যায়টাই হচ্ছে G1। সেটাই প্রায় 11 ঘন্টা ওটা চলে। তারপরে সিনথেসিস ফেজ, এস ফেজ, সেটা তো 8 ঘন্টা মতো, 8 আওয়ার্স এরকম চলে। G2টা 3 থেকে 4 ঘন্টা, এবং মাইটোসিস ফেজ মানে কোষ বিভাজনটা সবচেয়ে ছোট, 1 থেকে 2 ঘন্টা। ওই যে বলছিলাম না তোমাদের যে কুটনো কাটা আর বাটনা বাটাতেই বেশি সময় লাগে, আর রান্নাটা করতে অনেক কম সময় লাগে। এখানেও তাই হয়, রান্না করা মানে কোষ বিভাজন, বললাম তোমাদেরকে, এবার থেকে মনে থাকবে। দেখো, জীবন দশায় কি হয়? কোষ অঙ্গাণু তৈরি হয়, আরএনএ সংশ্লেষ হয়, ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক সংশ্লেষ হয়। অর্থাৎ যা যা কোষ বিভাজনে লাগবে সেটা জীবন ফেজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তারপরে জীবন ফেজে যেই কাজটা শেষ হয়ে গেল, তখন কোষটা কোথায় গেল? এস ফেজ, এস ফর সিনথেসিস, মানে সংশ্লেষ। কি সংশ্লেষ হবে? সেখানে ডিএনএ সংশ্লেষ হবে। তার জন্য যে উৎসেচক বা প্রোটিন দরকার, সেগুলো কোথায় হয়ে গেছে? জীবনে তৈরি হয়ে গেছে। বলে আমার হয়ে গেছে তৈরি, এই নাও, তোমাকে আমি কাঁচামাল দিয়ে দিলাম, এবার সেইখান থেকে তুমি কি তৈরি করবে? ডিএনএ তৈরি করো, প্রতিলিপিকরণের মাধ্যমে, রেপ্লিকেশন, তার মাধ্যমে কিন্তু ডিএনএ তৈরি হয়ে গেল। মনে একটা প্রশ্ন জাগছে, তো এত কিছু তৈরি হওয়ার দরকার কি? দেখো, কোষ বিভাজন একটু আগেই তোমরা দেখেছো না, 1টা থেকে 2টো 4টে এরকম কোষ তৈরি হচ্ছে, তাহলে তো তোমার ডাবল ট্রিপল এরকম কপি লাগবে, অনেক পরিমাণটা লাগবে, সেইগুলো তৈরি হচ্ছে। তাহলে এস ফেজে আমাদের ডিএনএ তৈরি হয়ে গেল, তারপর সেটা চলে গেল G2 ফেজে। এবার G2 ফেজে কি তৈরি হবে? সেখানে ইম্পর্টেন্ট সিডিকে প্রোটিন তৈরি হয়। সিডিকে প্রোটিনটা কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, যে এই কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করে, যেটা আমার পরের প্রশ্নের যে উত্তরটা সে নিয়ন্ত্রণ করে, সেই ইম্পর্টেন্ট প্রোটিনটাও কিন্তু G2 ফেজে তৈরি হয়ে যায়, এবং ক্রোমোজোম তৈরি হয় G2 ফেজে। কারণ আমি জানি মাইটোসিসে গিয়ে তো ক্রোমোজোম লাগবে, তাই তো? ক্রোমোজোম দিয়েই তো সমস্ত ব্যাপারটা চলবে। তাহলে ক্রোমোজোমটা তৈরি হয়ে যাচ্ছে G2-তে, এবং এটা শেষ হয়ে গেলে তবে কোষ মাইটোসিসে যায়। আমি তোমাদেরকে বোর্ডে এবারে কিছুটা দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই স্লাইডে দেখলে। দেখো, এখানেও আমি একটা কোষ চক্র এঁকেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হ্যাঁ, G1S, G2 এবং M, এই ফেজ দেখানো হয়েছে। G1 ফেজের কি কি কাজ আমি অলরেডি তোমাদের বলে দিলাম। এবার দেখো, এই কাজগুলো যদি ঠিক করে না হয় আর কোষ যদি পরের ফেজে চলে যায়, তাহলে কি হবে গো? কি হবে? যে মা রান্না বসিয়ে দিয়েছে, এদিকে আলু কাটা হয়নি বা সবজি কাটা হয়নি, বাটনা বাটা হয়নি, তাহলে কি হবে? রান্নাটা হবে কি হবে না? একটা বাজে ব্যাপার হয়ে যাবে, পুড়ে যাবে ইত্যাদি। এখানেও ঠিক তাই হয়। এই কাজগুলো যদি শেষ না হয়, তখন কোষ কিন্তু পরের ফেজে যেতেই দেয় না। তো এটা নিয়ন্ত্রণ কে করবে? অনেকগুলো চেক পয়েন্ট আছে। চেক পয়েন্ট মানে কি? আমরা ট্রাফিকে গেছি, তো অনেক সময় দেখবে চেক পয়েন্ট বসায়, যে দেখি তো আপনাদের ঠিক মতন পেপারসগুলো আছে তো, যে গাড়ির সমস্ত জিনিস ঠিক আছে তো, তাহলে সেগুলো যদি থাকে তবে তোমাদেরকে যেতে দেয়, নইলে কি করে? আটকে দেয়। তেমনি কোষও তেমনি কতগুলো চেক পয়েন্ট বসিয়ে রেখেছে। কিরকম দেখি? এই G1 থেকে S এর মধ্যে একটা চেক পয়েন্ট, যেটাকে বলে G1S চেক পয়েন্ট। এটা কি করে? এ দেখে যে এই দেখি তো এই কাজগুলো হয়েছে, কোষ অঙ্গাণু তৈরি হয়েছে, আরএনএ প্রোটিন হয়েছে, ডিএনএ সংশ্লেষের জন্য যে উৎসেচক সেগুলো সব তৈরি আছে। যদি দেখে হ্যাঁ তৈরি আছে, তাহলে সেলটাকে G1 থেকে এসে যেতে দেয়। আর যদি তৈরি না থাকে, তাহলে সেলকে কি বলে? তুমি ওইখানেই দাঁড়াও, তোমার এখনো তৈরি হয়নি, আগে জিনিসটা তৈরি করো। আর তখন সেল একটা দশায় যায়, যাকে বলে G0 দশা, একটা রেস্টিং ফেজ, যেখানে তুমি ওয়েট করো, তোমার কাজ শেষ হবে তবে তুমি যাবে। ঠিক স্কুলে যেরকম আমাদের দারোয়ান আঙ্কেল থাকেন, তো স্কুল শেষ না হলে বেরোতে দেবে না, ততক্ষণ তুমি বসে থাকো। ঠিক G0 দশাও ঠিক সেরকম। আচ্ছা, তাহলে এই চেক পয়েন্ট তাহলে কিসের জন্য আছে তুমি বুঝতে পারলে। এবারে এস ফেজে গেল। এস ফেজে ডিএনএ প্রতিলিপিকরণ ইত্যাদি এগুলো হলো। কাজ যদি হয় তবেই সেটা G2-তে যাবে। আচ্ছা, গেল, এখানে কোনো চেক পয়েন্ট নেই, কোষ অত চেক পয়েন্ট রাখেনি। G2-তে ক্রোমোজোম তৈরি হলো, তারপরে তো মাইটোসিসে যাবে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তাহলে এখানে আরেকটা চেক পয়েন্ট থাকে, G2M চেক পয়েন্ট। যদি ক্রোমোজোম তৈরি না হয়ে থাকে, তাহলে কখনোই সেল এটাকে কোষ বিভাজনে যেতে দেবে না। আর কোষ বিভাজনে একবার যখন চলে গেল, অর্থাৎ সবকিছু ওকে আছে, তখন এখানেও অর্থাৎ কোষ বিভাজনের মধ্যে মাইটোসিস ফেজেও আরেকটা চেক পয়েন্ট থাকে, যাকে আমরা বলি M চেক পয়েন্ট। অর্থাৎ এটা
দেখে যে এই পরের হয়তো তোমরা পড়বে যে মেটাফেজ আর অ্যানাফেজের মধ্যে একটা সংযোগ ওরা স্থাপন করে, ওখানে কিছু গন্ডগোল হলে এখানে আটকায়। এবার প্রশ্ন ছিল আমার যে চেক পয়েন্টগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি ঘটবে, তুমি বলো কি ঘটবে। যদি চেক পয়েন্ট নষ্ট হয়ে যায়, জীবনে কাজগুলো না শেষ হয়ে এসে চলে যাবে, এস থেকে জি2 তে চলে যাবে, জি2 থেকে এম এ চলে যাবে, অর্থাৎ কোষ জানবেই না যে কোথায় আমাকে স্টপ করতে হবে। তার ফলে একটা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে, যেটা আমার মনে হয় তোমরা স্লাইডেও দেখতে পাচ্ছ। একটা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে, অনেক কোষ তৈরি হবে, তারপরে একটা কোষ পুঞ্জ তৈরি করবে, যেটাকে কি বলবো, টিউমার। এবং এই টিউমারগুলো ওরকম ভাবেই তো থাকে না, ওরা আবার ছড়িয়ে পড়ে, ম্যালিগন্যান্ট হয়ে যায়, রক্তবাহের মধ্যে দিয়ে এসে সারা শরীরে ছড়িয়ে ক্যান্সার রোগ তৈরি করবে। তাহলে আশা করি আনসারটা পেয়েছো যে কোষ চক্রের চেক পয়েন্টগুলো যদি নষ্ট হয় তাহলে কি ঘটনা ঘটতে পারে। তো আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন শিক্ষিকারা প্রত্যেককে ধন্যবাদ। আর প্রত্যেক দিনের মতন আজকেও তোমাদের জন্য হোমওয়ার্ক অর্থাৎ অ্যাসাইনমেন্ট থাকছে। অ্যাসাইনমেন্ট আমরা স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, কোয়েশ্চেনগুলো নোট করে নিতে পারো। প্রথম প্রশ্নে আসি, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। আলোচনার মধ্যে আজকে কিন্তু এই কোয়েশ্চেনের আনসার দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট 1 এর কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। অ্যাসাইনমেন্ট 2 এর দিকে আমরা যাই। হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড সেট ক্রোমোজোম শব্দ দুটির অর্থ ব্যাখ্যা করো। অ্যাসাইনমেন্ট 3, বিষয়ের ভিত্তিতে অ্যাস্ট্রাল ও অ্যানাস্ট্রাল স্পিন্ডেলের পার্থক্য নিরূপণ করো, অবস্থান এবং উৎপত্তি। কোয়েশ্চেন নাম্বার 4, কোষ বিভাজনের দুটো তাৎপর্য আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 5 এর দিকে যাব। কোষ চক্রের উপর নিয়ন্ত্রণ হারালে বা চেক পয়েন্টগুলি নষ্ট হলে কি ঘটনা ঘটতে পারে। কোয়েশ্চেনের আনসার ম্যাম সুন্দর বোর্ডওয়ার্কের মাধ্যমে এক্ষুনি দিয়েছেন। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখো। আজকে অ্যাসাইনমেন্টের এই 6টা কোয়েশ্চেনের বেশিরভাগটাই কিন্তু আমাদের গোটা আলোচনার মধ্যে ম্যামেরা আনসার দিয়েছেন। তো হোমওয়ার্ক তো তোমাদের বললাম, এবার আগামীকাল তোমাদের যেটা বিষয় থাকবে, আগামীকালের বিষয় হচ্ছে ইতিহাস, এবং যেটা অধ্যায় সেটাও বলে দিই, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এবং আগামীকালের এই সাবজেক্টের জন্য তোমরা প্রশ্ন আজকে বেলা 12টার মধ্যে পাঠাতে পারো, এবং দুটো মাধ্যমে তোমরা পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপ এবং ইমেল। হোয়াটসঅ্যাপটা বলে দিই 9830409773, আরও একবার জানাই 9830409773, আর মেল আইডিটাও বলি BS অর্থাৎ বাংলা শিক্ষা ক্লাসরুম 2022@gmail.com। বাংলা শিক্ষা ক্লাসরুম আজকে এখানেই শেষ করছি। সব খবরের জন্য নজর থাকুক জি 24 ঘন্টায়।